বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ। সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউ। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে শুরু সংলাপ, জানালেন প্রেস সচিব। ডেঙ্গুতে 24 ঘন্টায় 8 মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি। পুরো রাজধানী উচ্চ ঝুঁকিতে থাকলেও বেশি নাজুক মুগদা, যাত্রাবাড়ি সহ 5 এলাকা। সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং তারল্য সংকট কাটাতে 945 কোটি টাকা সহায়তা পেল দুর্বল 4 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ঋণ দিল সবলরা। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ। জনপদের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার হত্যা মামলায় রিমান্ডে সাবেক সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন, সাবেক এমপি আব্দুল সালাম মুর্শেদি ও জান্নাত আরা হেনরি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। এবং ব্যাংকে যারা মালিক তাদেরকে নিয়ে শেখ হাসিনা মিটিং করেছিল। সেই মিটিংয়ে নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। এর আগে 4 তারিখে এবং 5 তারিখে দোহার এবং নবাবগঞ্জে যে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এই মামলায় যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, গুলিবিদ্ধ বিষয়টা আসছে আদালতের সামনে, সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে দোহার থানা মামলায় তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর। বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এস আলম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরিদপ্তরকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরানো সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি সংস্থাগুলো। এবার বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এস আলম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে বিএসইসি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির শুনানি হয়। এ সময় মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেলেন আসামিরা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, তাদের মধ্যে 1 জন মারা গেছেন। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে ওই সংলাপে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা এসব সংলাপে অংশ নেবেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে
কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। আপনারা জানেন 6টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। 24 ঘন্টায় আরও 8 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 1017 জন। পুরো রাজধানী উচ্চ ঝুঁকিতে থাকলেও শনাক্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, ধোলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা, তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হতো এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এখন এগুলো আমরা দেখতে পাই না। সবসময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানে হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, হটস্পট ব্যবস্থাপনার দিকে নজর না দিলে আরও অবনতি হবে পরিস্থিতির। ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা। কিন্তু এবার সেখানেই বড় ঘাটতি, যার পরিণতি হচ্ছে হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী চাপ, বাড়ছে মৃত্যুর মিছিল। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদা অনুযায়ী দুর্বল 4 ব্যাংককে 945 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কয়েকটি সবল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে 300 কোটি টাকা, যা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট এবং ডাচ বাংলা ব্যাংক। প্রায় একই পরিমাণের তারল্য সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে সিটি, মিউচুয়াল ট্রাস্ট ও বেঙ্গল কমার্শিয়ালের কাছ থেকে। ইস্টার্ন সহ কয়েকটির কাছ থেকে তারল্য সহায়তা নিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনেকগুলো ব্যাংকেরই তো তারল্য সংকট বা সে মূলধন তো নাই, যেটা তা হারিয়ে ফেলেছে। এগুলো অ্যাড্রেস করার জন্য ইন্টার ব্যাংক যে লোন সিস্টেম, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা গ্যারান্টি দিবে যদি কোনো ইন্টার ব্যাংক লোন লাগে, সেটা তারা করছে। এটা একটা সাময়িকভাবে একটা ভালো একটা পদক্ষেপ। আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দর 35 টাকা বাড়িয়ে 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRC। অন্যদিকে স্পট মার্কেট থেকে 2 জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
প্রতি মাসেই এলপি গ্যাসের দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিইআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ৩৫ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ১,৪২১ টাকা। মূল বিষয় যেটা যে সঠিক দামে পাওয়া, এটা কোনো তাৎক্ষণিক কোনো সমাধান এটা আমি দেখি না। এখানে বেশ কয়েকটা দুর্বলতা আছে, উইকনেস আছে, যেটা আমি দেখেছি। এটা আইনেও রয়েছে এবং এই পদ্ধতিতেও রয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা বেড়েছে এলপিজির দর। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। জ্বালানি যদি কম্পেয়ার করি, আমি জ্বালানির প্রাইস, আমি যে গ্যাস ইউজ করি ঘরে চুলায়, এটার কি বাজার মূল্য দিচ্ছি আমরা? সো ওই অনুপাতে এটার মূল্য, কারণ এখানে কিন্তু আমি এই পারচেজ প্রাইস নাই, আমার প্রোডাকশন প্রাইস এখানে ইনভেস্টমেন্টের বিপরীতে এটা খুব বেশি না। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৪৯ পয়সা এবং ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য। এদিকে স্পট মার্কেট থেকে ২ জাহাজের এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জ্বালানি সাশ্রয়, জ্বালানি সুনিশ্চিত করব, এলএনজি ইম্পোর্ট আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করি। এছাড়া কৃষিকাজে এবার সারের কোনো কমতি হবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৫২ ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকে। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করা হয় বেশ কয়েকটি কারখানা। বেতন দেয় নাই তো, পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে গাছ ভাঙে, এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। নিরাপত্তা শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। উৎপাদন স্বাভাবিক করতে শিল্প এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেও বলেও জানান সচিব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ, জনপদে সময়। মহালয়ের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ক্ষণ গণনা। দেবীপক্ষের সময় চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তলোকে আবাহন করা হয় দুর্গতি নাশিনীকে। দিনটি ঘিরে সারা দেশের মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। শরতের আকাশে দেবীর আগমনের সুর। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হলো দেবীপক্ষ। ঠিক 7 দিন পর শুরু হবে দুর্গাপূজা। এটি হচ্ছে আপনার পিতৃপক্ষ এবং দেবীপক্ষের একটা সন্ধিক্ষণের সময়। মার আগমনী বার্তা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ব্রাহ্মণবাড়িয়ার পূজা মণ্ডপ। পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয় চণ্ডীপাঠ। দেবীকে মর্তধামে আমন্ত্রণ জানান সনাতন ধর্মাবলম্বীরা। চণ্ডীপাঠ, আগমনী গান এবং মায়ের ভক্তিমূলক গানের মাধ্যমে মাকে বরণ করেছি। পুরো পৃথিবী, পুরো বিশ্ব যেন একটা শান্তিতে একটা বিরাজমান করে, সেটাই আমাদের আজকে মায়ের কাছে প্রার্থনা। লাল সাদা রঙের শাড়ি পরে আগমনীর গানে বরিশালে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে বলে বিশ্বাস ভক্তদের। বেশ ভালো একটা সময় কাটতেছে, আমরা পূজার জন্য অপেক্ষা করছি। সুন্দরভাবে সুস্থভাবে নিজের ধর্মটা পালনের মাধ্যমে যেন আমরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি। ময়মনসিংহে সমবেত সঙ্গীতে চলে দেবীর বন্দনা। পরে নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, আরাধনা এবং সবশেষ মহিষাসুর বধের ঘটনা। সনাতন ধর্মমতে শ্রীরামচন্দ্র অকালে অসময়ে দেবীর পূজা করেছিলেন বলে এই শরৎকে অকাল বোধন বলা হয়। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে দেওয়া হয় জল ও দর্পণ।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনপথের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ। সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউ। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে শুরু সংলাপ, জানালেন প্রেস সচিব। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।